সর্বোপরি বিষয় যে আমাদের আত্মরক্ষার সবচেয়ে বড় শক্তি হলো আমাদের মনোবল আর আমাদের জননেত্রী শেখ হাসিনা। আমরা এটা মনে করি। আর তারপরও আপনার অস্ত্রের সাথে তো আর ফুল দিয়ে যুদ্ধ হয় না। অবশ্যই প্রস্তুতি থাকতে হবে। আমাদের অবশ্যই চূড়ান্ত প্রস্তুতি আছে। কিছু প্রস্তুতি হয়তো এই যুদ্ধের কৌশলের ক্ষেত্রে আমরা এটা একটু গোপন রাখি। আমাদের অবশ্যই প্রস্তুতি আছে এবং আমরা বিশ্বাস করি ১৯৭১ সালে যখন আমাদের বাপ চাচা দাদারা তারা যুদ্ধ করেছে অস্ত্রবিহীন অস্ত্র সহ কিছু কয়েকটা মাস অস্ত্র ছাড়া আমরা ইনশাল্লাহ পারবো আমরা আশা রাখি এবং আমাদের সকল প্রস্তুতি আছে। আর আপনার যে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন বা বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার লোক তাদেরকে আমরা বারবার একটা কথাই বলে আসতেছি যে আমরা জুলাই আগস্টে ৩২০০ পুলিশ হত্যা করাইছে, আমরা পুলিশ হত্যার বিচার চাচ্ছি, আমরা আমাদের পুলিশ হত্যা ভাইদের বিচার চাচ্ছি, তারপর আমাদের উপর কেন দমন নিপীড়ন করা হচ্ছে? আমরা তো আমাদের নৈতিক দায়িত্ব আমাদের রাজনৈতিক দায়িত্ব আছে না, আমার একটা মৌলিক অধিকার আছে না দেশে, আমি কি আমার মত প্রকাশ করতে পারি না? সেই স্বাধীনতা কি আমার নাই? আমার একটা ব্যক্তি পছন্দ দল তো থাকতে পারে, আমি সেই দলের পছন্দ মতে কথা বলতে পারি বা আমার দলের কার্যক্রম চালাইতে পারি। সেই হিসেবে আমাদের যে নির্বিচারে দমন নিপীড়ন করা হচ্ছে আমরা বারবারই প্রশাসন ভাইদের আহ্বান জানাচ্ছি যে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন, যেটা অন্যায় সেটাকে অন্যায় ভাবুন। নির্বিচারে আমাদের যে ছাত্রলীগের বাইরে বিশেষ করে ছাত্রলীগদের কি পরিমাণ দমন নিপীড়ন করা হচ্ছে, জেলে জেলের বাইরে অনেকে ঘুম করে। এই আমার জুলাই আগস্টের আপনার পেজ থেকে হাসনাতের জুলাইয়ের পেজ ওই যে থেকে থেকে আমার সন্ত্রাসী তকমা দিছে, প্রশাসনের দ্বারা বারবার আমার নাম পাঠানো হচ্ছে যে ও সন্ত্রাসী, ও ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম চালায়, ওরে গ্রেপ্তার করুন। আমি এই যে একটা বোটে রাত্রে আমার নৌকায় আমার রাত্রে ঘুমাইতে হয়, আমি যেখানে আছি এই জায়গা আমার থাকার জায়গাও নাই, মানে একটা নৌকায় আমার রাখছে একজন আইসে, ওই নৌকায় আমি রাত্রে ঘুমাই, নৌকায় আমি দিনে আবার চলাচল করি, এই নৌকায় আমার সবকিছু আমি চাইলেও দেখাইতে পারি, আমার চারপাশেই পানি, এর উপরে চাঁদ আকাশটাও দেখা যাচ্ছে। এই যে যে কষ্টগুলো আমরা করতেছি, আমরা তো কোনো অপরাধ করি নাই, আমাদের অপরাধ একটাই, আমার বাড়ি গোপালগঞ্জ, আমি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী, আমি ছাত্রলীগের একজন কর্মী, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়াইছে বর্তমান বাংলাদেশে। এটা কোনো অপরাধ না। এই অপরাধে যদি আজকে আমি ছাত্রলীগ বা গোপালগঞ্জের সন্তানদের আজকে আমি অপরাধী হয়, একদিন এই দেশে আওয়ামী লীগ না করার কারণে অপরাধ হবে। এরা কোথায় যাবে? এদের তো যাওয়ার জায়গা থাকবে না। আমরা এখনো টিকে আছি, এই দেশেই আছি, আমরা এই দেশ থেকে যাই নাই। জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে রাষ্ট্রীয় প্রোটোকলে নিরাপদ স্থানে রাখা হয়েছে, তার জীবনের হুমকি ছিল, কিন্তু এরা কোথায় যাবে? এরা তো পলাইতেও পারবে না। আমরা আমাদের চূড়ান্ত প্রস্তুতি আছে, আমরা আর একটা যুদ্ধ করব, এই যুদ্ধে আমাদের বিজয় সুনিশ্চিত আমরা আশা রাখি এবং আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাবো। এর জন্য যদি আমার মতন রানা বা রানার মতন ১৭ রানার জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত। কারণ আগস্টের পরবর্তীতে তো আমরা জীবন দিয়ে আসতেছি। ১৬ই জুলাই গোপালগঞ্জে আমাদের ৫ জন ভাইকে হারাইছি, শত শত লোক আহত হয়েছে, অনেকে এখনো নিখোঁজ। তা আমরা তো এগুলোর ভয় করি না, মানে যার মরার ভয় নাই, যার কিছু হারানোর ভয় নাই, তাকে তো আর ভয় দেখিয়ে লাভ নাই। এই জন্য আমরা ১৩ তারিখকে ইনশাল্লাহ চূড়ান্ত ভাবে এই অবৈধ দখলদার ইউনূস বাহিনীর উপর আঘাত হানবো, এর কোনো ছাড় হবে না। আর আমরা এই ডিসেম্বর এই বছরের ভিতরেই আমরা আশা রাখি এই ডিসেম্বর মাসের মধ্যে আমাদের চূড়ান্ত বিজয় হবে এবং এই দখলদার ইউনূস বাহিনী এই দেশ থেকে পালাবে, নয় এদের এখানেই ফয়সালা হবে এই দেশেই, আমরা আশা রাখি আপু। জি, তৌহিদ, যে এই যে আপনাদের মনোবল, এইটা শেষ পর্যন্ত কোথা থেকে এলো? ধরেন গত ১৫ মাস ধরে আপনারা যেই অত্যাচার নির্যাতন ঘর ছাড়া, এখান থেকে এলো নাকি কোনো আদর্শিক জায়গাটিও আছে? দেখুন, আমি একটা বিষয় আসলে সবারই দৃষ্টিপাত করতে চাই, সেটা হচ্ছে এই দেশটার জন্ম দিয়েছে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ। কাজেই আওয়ামী লীগ ছাত্রলীগ যত খারাপই থাকুক বা যত নিদারুণ কষ্টের মধ্যেই থাকুক না কেন, বাংলাদেশ যখন খারাপ থাকবে তখন তার দায়বদ্ধতার জায়গা থেকে সে অবশ্যই এগিয়ে আসবে। সেটা হয়তো সাময়িকভাবে যথাসময়ে না আসতে পারলেও সে যখনই সুযোগ পাবে অবশ্যই রুখে দাঁড়াবে বাংলাদেশকে রক্ষা করার জন্য, কারণ এই দেশটার জন্ম হয়েছে এই সংগঠনের হাত দিয়ে। তো এখানে আসলে কোনো কোনো বিশেষত্বের বিষয় নেই, এটা আসলে ডিফল্ট ভাবেই আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের ভিতরে থাকার কথা এবং আছে। জি, তানভীর ভাই, আপনিও দেশে আছেন কি? জি হ্যাঁ, রানা বলেন, রানা কিছু বলছিলেন। ও হ্যাঁ, রানা কিছু বলতে চাচ্ছিলেন।
হ্যাঁ আপু, আমি ভাইয়ের সাথে একটু যুক্ত করি। আমাদের এই অনুপ্রেরণা বা আমাদের এই উৎস বা আমাদের এই উদ্দীপনা বা আমাদের এই সাহসের আর একটি কারণ জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা এমন একজন রাষ্ট্রপ্রধান যে একবারে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, একজন জেলে মসজিদ থেকে শুরু করে দেশের সর্বস্তর মানুষের সাথে সরাসরি সে যোগাযোগ করতেছে। এ জায়গা দ্বিতীয় কোনো ম্যান নাই। আমি বিশ্বাস করি ঢাকার রাজপথে আমরা যারা কাজ করি সকলের সাথে জননেত্রী শেখ হাসিনা স্বয়ং নিজে কথা বলে, এবং তাকে কখনো ম্যাডাম বলা লাগে না, তাকে আপা দাদি ফুপু বলে। এটা এক একজন মানুষের বা একজন তৃণমূল কর্মী বা একজন ছাত্রলীগ কর্মীর অনেক বড় পাওয়া, যে সেই দেশের রাষ্ট্রপ্রধান বা সেই দেশের দলের প্রধান। আহ, আরেকটু আরেকটা বিষয়, জি জি তৌহিদ বলুন। হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে আহ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন জুলাই মাসে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এই আন্দোলন সংক্রান্ত, অনেকেই কিন্তু আমাদের প্রজন্মের অনেকেই তাকে ভুল বুঝেছেন বিভিন্ন কারণে। আসলে সেও কিন্তু একটা মানুষ, তিনি মানুষ হিসেবে যথেষ্ট বয়োজ্যেষ্ঠ, তার বয়স কিন্তু প্রায় 80-র কাছাকাছি। আমাদেরও কিন্তু বাবা মার সব কথা আমাদের ভালো লাগে না, তিনিও একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তার সব কথা যে আমার খুব পছন্দ হবে এমন না। তার মানে এই নয় যে তিনি কোনো নেতিবাচক চরিত্র, তার বয়স প্রায় 80। তো সেই জায়গা থেকে আমরা যেভাবে আসলে একটা কথা বলতে পারি, একজন বয়স্ক মানুষ একজন বয়োজ্যেষ্ঠ মানুষ কিন্তু সেইভাবে সেই কথাটা বলেন না। তিনি একটি শাসনের সুরেই বলেন, তিনি শাসনও থাকে, তার কথার ভিতর নমনীয়তাও থাকে। তার জীবনটা কিন্তু আসলেই পুরোপুরি সংগ্রামের একটি জীবন। আপনি পৃথিবীর ইতিহাসে এরকম নৃশংসতার শিকার কোনো মানুষ আপনি পাবেন না। এমনকি জননেত্রী শেখ হাসিনার একবার অ্যাপেন্ডিক্সের সমস্যা হয়েছিল, প্রায় 66 বা 67 সালের দিকের ঘটনা আমি বলছি। কোনো ডক্টরও সাহস পায় নাই, শুধুমাত্র পাকিস্তানি হানাদার বাহিনীর কারণে কোনো ডাক্তারও সাহস পায় নাই যে তার অপারেশনটা করবে। তার পুরো জীবনটা কিন্তু এরকম, এত নির্মম বাস্তবতার শিকার তার পুরো জীবনটা। তার মানুষের বাপ না থাকলে চাচা থাকে, মামা থাকে, তার কিন্তু কিছুই নাই এই পৃথিবীতে। তো এইরকম একটা নিষ্ঠুরতার শিকার হয়েও তিনি কিন্তু আবার এই দেশটাকে, আপনি দেখেন এই দেশে বলার মতো যা আছে সব তো তার মধ্যেই হয়েছে। এই ওই প্রথম পারমাণবিক প্রকল্প বলেন, পদ্মা ব্রিজ বলেন, প্রথম ডিপ সি পোর্ট বলেন, প্রথম স্যাটেলাইট বলেন, কমিউনিটি ক্লিনিক বলেন, প্রথম টানেল বলেন, আপনি যাই বলেন না কেন তার মধ্যেই হয়েছে। হ্যাঁ, আমাদের দেশে এই সরকার, আওয়ামী লীগ সরকার পতনের আরো একটি বড় কারণ ছিল সে সময় অত্যাধিক দুর্নীতি। এই দুর্নীতির বেনিফিশিয়ারি কিন্তু আওয়ামী লীগ ছিল না। এই দুর্নীতিটা হচ্ছে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে, কয়েকদিন আগে দেখলাম যে ব্যারিস্টার নওফেল ভাই উনিও বললেন যে মাইক্রো দুর্নীতিটা হলো এই আওয়ামী লীগ সরকারকে জনগণের শত্রু বানিয়ে দিয়েছে অনেকটা। মানে যেই অফিসে যান সেই অফিসে টাকা দেওয়া লাগে। হ্যাঁ, যেহেতু রাষ্ট্র পরিচালনার কাজে আওয়ামী লীগ ছিল, কাজে আওয়ামী লীগের দায় দায়িত্ব ছিল এগুলোকে প্রতিরোধ করার। তো কারণ মানুষ যেখানেই সমস্যা ফেস করবে মানুষ কিন্তু দিন শেষে সরকারকেই দায়ী করবে। জি দেখা যাচ্ছে যে সেই কারণে আপনারা আপনাদের এই কর্মসূচির সঙ্গে আপনার কাছে কি মনে হয় সাধারণ মানুষকে কতটুকু যুক্ত করতে পেরেছেন রানা? রানা কি শুনতে পেয়েছেন আমার কথা? জি হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ বলুন। আমি বলছি আপনাদের এই কর্মসূচির সঙ্গে একেবারে সাধারণ মানুষকে আপনারা কতটুকু সম্পৃক্ত করতে পেরেছেন? সাধারণ মানুষ বলতে 5ই আগস্টের পরবর্তীতে তো আওয়ামী লীগের আপনার বড় শক্তি ছিল সাধারণ মানুষ। আমরা যারা ঢাকায় প্রোগ্রাম করি আমরা হয়তো অবগত আছি, আমরা যখন প্রোগ্রাম করতাম আমাদের সম্পূর্ণ ব্যাকআপ দিত সাধারণ মানুষ। ওই রিক্সা চালক মামা, ওই বাইকের রাইডার করা মামা, বা ওই পথচারী লোকজন। আমি কুড়িল বিশ্ব রোডে নেক্সট প্রোগ্রাম করছিলাম কিছুদিন, তারপর আমি ঢাকা ছাড়তে বাধ্য হই। তো ওই প্রোগ্রামটা এই বাসের যে মানে হেল্পার ছিল দেখবেন সে হাত উঁচু করে উৎসাহ দিচ্ছিল যে আমরা আছি আমরা আছি। অনেকে বাস থেকে নাইমে আমাদের সাথে স্লোগান দিচ্ছিল। তা আমরা তো সাধারণ মানুষ নিয়েই রাজপথে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তো আপনার তৃণমূলের আওয়ামী লীগ, খেটে খাওয়া মানুষের আওয়ামী লীগ। তো সাধারণ জনগণ আছে দিয়ে আওয়ামী লীগ টিকে আছে, বা সাধারণ জনগণ বা জনতা আছে বলেই বারবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর সাহস পায় বা ঘুরে দাঁড়াইতে পারে। এখানে তো সম্পূর্ণই আমাদের সাথে যারা আছে তারা সম্পূর্ণই আপনি হয়তো অবগত যে যারা পদ পদবীর নেতা তারা মামলা হামলা খায়, অনেকে জেলে, অনেকে দেশের থেকে নিজের জীবনের ঝুঁকির কারণে নিরাপদ স্থানে আছে। দেশে আছে কারা?
দেশে আছে একবারে তৃণমূলের কর্মী আর সাধারণ মানুষগুলো। সেই সাধারণ মানুষগুলো তৃণমূলের কর্মীগুলোই 5ই আগস্টের পরবর্তীতে আন্দোলন সংগ্রাম সম্পূর্ণ কিছু চালিয়ে যাচ্ছে। আমরা আশা রাখি 13 তারিখেও আমাদের পাশে দোকানপাটের মামা, রিক্সা চালক মামা, আশপাশের ঢাকা যাবতীয় অফিস আদালতে যারা আছে সকলে আমাদের সাথে একমত প্রকাশ করে এই মুক্তিকামী মানুষের মুক্তির লক্ষ্যে একমত প্রকাশ করবেন এবং লকডাউনকে সফল করবেন। জি, তানভীর হায়দার, আমাকে যদি একটু বলতেন, আপনি তো বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে চলাফেরা করেন, এই ঢাকা লকডাউন নিয়ে তাদের প্রতিক্রিয়াটি কি? ধন্যবাদ সুলতান আপা। আমি কথার শুরুতে একটা বিষয় একটু স্মরণ করে দিই। আজ 7ই নভেম্বর ঐতিহাসিক মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস, এবং 1975 সালে যে ভয়াবহ নির্মম 3টি ঘটনা ঘটেছিল, 15 আগস্ট জাতির জনককে সপরিবারের নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল, 3রা নভেম্বর জেল হত্যা দিবস, এবং আজকে আপনার 7ই নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস। তৎকালীন জিয়াউর রহমান, মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে এই সামরিক কুটি সংগঠিত হয়েছিল, এবং বাংলাদেশের সামরিক কুট জনক বলা যায় জেনারেল জিয়াকে। আর 13 তারিখ যে লকডাউনটি আওয়ামী লীগ ঘোষণা করেছে সেটি প্রত্যাশিত ছিল। এই কারণে প্রত্যাশিত বলবো, বিগত 15 বছরের যে দুঃশাসন বাংলাদেশ প্রত্যক্ষ করেছে, সেই দুঃশাসনের হাত থেকে মুক্তি পেতে হলে, এই দুঃশাসনের হাত থেকে জাতিকে তথা দেশকে যদি রক্ষা করতে হয়, সেখানে আওয়ামী লীগকে আবারও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ এই দেশটি যে দলটির হাতে জন্ম লাভ করেছে, এই দেশটির জন্য যারা রক্ত দিয়েছে, একমাত্র সেই ইতিহাসটুকু আওয়ামী লীগেরই আছে, অন্য কোনো রাজনৈতিক দলের এই ইতিহাসটুকু নেই। তাই বাংলাদেশের প্রতি দরদ, বাংলাদেশের প্রতি আন্তরিকতা এবং এদেশের মানুষের প্রতি যে মমত্ববোধ, সেটা একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগেরই আছে। এখন সাধারণ মানুষ কতটুকু সম্পৃক্ত হবে কি হবে না, সেটা নির্ভর করবে মূলত আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা কত প্রবলভাবে সাধারণ মানুষের কাছে যেতে পারে, এবং তারা তো সাধারণ মানুষ তখনই সম্পৃক্ত হবে যখন দেখবে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন জায়গা থেকে তারা একটু বড় পরিসরে রাস্তাতে নেমে এসেছে। তারা যদি ঢাকাকে মিছিলের নগরীতে পরিণত করতে পারে, সেক্ষেত্রে সাধারণ মানুষ সম্পৃক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ সাধারণ মানুষ বুঝে গিয়েছে এখন যারা বাংলাদেশটিকে দখল করেছে 5ই আগস্টের ভয়াবহ জঙ্গি হামলার মাধ্যমে, এই ইউনূস এবং তার মেটিকুলাস ডিজাইনের যতগুলো রাজনৈতিক দল, এগুলাকে তো আসলে আমি রাজনৈতিক দল বলি না, এগুলা সবই হচ্ছে বাংলাদেশ বিরোধী চক্র, এবং ইনক্লুডিং সেনাবাহিনী।